ঋষি তার মা মনিকা দেবী এবং তার বাবা অজয় বাবুর সঙ্গে কলকাতা শহরে বসবাস করত। ঋষিকে দেখতে খুবই সুন্দর ছিল। ঋষি কলেজে পড়াশোনা করত। ঋষির বাবা অজয় বাবু একটা কোম্পানিতে কাজ করত। সেখান থেকে এসে যা টাকা মাইনে পেত তাই দিয়েই ভালোভাবে সংসার চলে যেত। ঋষির ঠাম্মা গ্রামে থাকতো। কলেজের ছুটি পেয়েই ঋষি তার ঠাম্মার কাছে গ্রামের বাড়িতে আসে। সেখানে এসে ঋষি মনে মনে ভাবে, কি জানি কবে এই মনের মধ্যে আমার মনের মতন মেয়ে খুঁজে পাবো। এতদিন ধরে তো খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। ঋষি যখন এইসব কথা মনে মনে ভাবছিল তখনই সেখানে তার ঠাম্মা এসে বলে, ঋষি বাবা, এই নে পয়সা নিয়ে যা, আর মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে আয় তো। এই দেখ আমি লিখে দিয়েছি, এগুলো কিনে আনবি। ঠাম্মা, আমি তো এখানে একটু ছুটি মানাতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। ওখানে মা বাবা সবসময় আমাকে কাজে ব্যস্ত করে রাখে। এখানে আমি একটু রেস্ট নিতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। আচ্ছা, তুই আগে এগুলো বাজার থেকে কিনে আন, তারপরে না হয় আরাম করে নিস। ঋষি তার ঠাম্মার কথা মতো টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বেশ কিছুটা দূরে যাবার পর ঋষি একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার নাম ছিল রেশমি। রেশমিকে দেখে ঋষি মনে মনে বলে, হায় হায়, কি সুন্দর দেখতে মেয়েটাকে, কি দারুণ ফিগার। এরকম মেয়ে আর দুটো দেখিনি। তখনই রেশমি তার ব্যাগটা হাতে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে যায় আর সেখান থেকে চলে যায়। সেই দেখে ঋষি বলে, যা চলে গেল, আমার মতন এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকালো না। এইরকম ভাবে ঋষি রেশমির কথা ভাবতে থাকে। তারপর ঋষি বাজারে যায়, সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ঋষি তাদের ছাদের ব্যালকনিতে আর রেশমির কথা ভাবতে থাকে। কি জানি মেয়েটা কোথায় গেল। মেয়েটার ফেসটা আমি কোনো মতেই ভুলতে পারছি না। ওর এত সুন্দর ফেসটা আমার চোখের মধ্যে ভেসে উঠছে, আর একবার যদি মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমি আর হাতছাড়া হতে দেব না। ঋষি এইরকমই ভাবছিল, তখনই সে সামনের দিকে দেখে যে সামনের বাড়ির ব্যালকনিতে সেই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ঋষি খুব খুশি হয়ে যায়। রেশমি একটা খুব সুন্দর ড্রেস পরেছিল। রেশমিও ঋষির দিকে দেখতে থাকে। রেশমি ঋষির দিকে তাকিয়ে একবার ছোট্ট করে হাসি দেয়। রেশমিকে হাসতে দেখে ঋষি হাত নাড়িয়ে হাই বলে। তখন রেশমিও হাই বলে। তারপর রেশমি বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালে ঋষি রেডি হয়ে বাড়ি থেকে বার হচ্ছিল। তখনই তার ঠাম্মা তাকে বলে, বাবা ঋষি, কোথায় যাবি এখন? এইরকম রেডি হয়ে কোথায় বেরোনো হচ্ছে? না না ঠাম্মা, কোথায় যাব না, এই তো একটু বাইরে যাব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর ঋষি বাড়ি থেকে বেরিয়ে সোজা রেশমির বাড়ির দরজার কাছে যায় আর গিয়ে ডোরবেলটা বাজায়। রেশমি এসে দরজা খোলে। রেশমিকে নিজের চোখের সামনে দেখে ঋষি নিজের স্বপ্নের দুনিয়ায় চলে যায়। হাই, কাকে দরকার বলুন? কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার তো তোমাকেই দরকার, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। একবার যে গেলে আমাকে সুযোগটা তো দাও, তাহলে আমি তোমাকে আমার বউ বানিয়ে নিয়েই যাব। কি ব্যাপার, কিছু তো বলুন। কি ভাবছেন এত? আসুন, ভিতরে আসুন। এই শুনে ঋষি রেশমির সঙ্গে বাড়ির ভিতরে যায়। আপনি এখানে একা থাকেন? আপনার সঙ্গে আর কেউ থাকে না? হ্যাঁ, এখন তো আমি একাই রয়েছি। মা মামার বাড়ি গিয়েছে আর আমার বাবা এই দুনিয়ায় নেই। তার মানে এখানে পুরোপুরি আপনি একা। আপনাকে খুবই সুন্দর দেখতে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চলে আসলাম। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হাই, আমার নাম রেশমি। আমার নাম ঋষি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এইরকম ভাবে তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। একে অপরকে দেখার পর তারা দুইজন দুইজনাকে পছন্দ করে ফেলে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঋষি প্রত্যেক দিন সুযোগ বুঝে রেশমির কাছে যেত। একদিন সুযোগ বুঝেই ঋষি রেশমিকে তার মনের কথাটা বলে দেয়। সব শুনে রেশমি ঋষিকে বলে, ঋষি, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ঋষি খুব খুশি হয়ে যায়। ঋষির খুশির কোনো ঠিকানাই ছিল না। এইরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ঋষি খুব সুন্দরভাবে রেডি হয়ে রেশমির জন্য ফুল কিনে নিয়ে আসে। ঋষি রেশমির বাড়ি গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেলের আওয়াজ শুনে
রেশমির মা রূপা দেবী দরজা খোলে। ঋষি দেখে যে একটা মোটা মতো মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে ঋষি বলে, বাপরে বাপ, এক রাতের মধ্যে তুমি এত মোটা কি করে হয়ে গেলে? কি বা এমন খেলে তুমি যে এক রাতের মধ্যে এত মোটা হয়ে গেলে? এই ছেলে কে তুমি, আর এরকম উল্টো পাল্টা কথা কাকে বলছো? কে বলুন তো আপনি? আর এই বাড়িতে কি করছেন? বার হয়ে যান বলছি। কি, আমার ঘর থেকে আমাকেই বের হয়ে যেতে বলছিস? দাঁড়া, তোর মজা বোঝাচ্ছি। এই বলে রেশমির মা ঋষিকে মারধর করতে থাকে। তখনই সেখানে রেশমি চলে আসে। মা, মা তুমি এ কি করছো? ছাড়ো ছাড়ো বলছি ঋষিকে। রেশমি যেমন হোক করে তার মাকে চুপ করায়। তারপর রেশমি তার মাকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ঋষি বাড়িতে চলে আসে। রেশমির মা ঋষির কথা জানতে পেরে যাবার পর রেশমিকে আর ঋষির সঙ্গে দেখা করতে দিত না। ঋষি রেশমির সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ইচ্ছে হতো, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এইরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত্রেবেলা ঋষি রেশমিকে ফোন করে। রেশমি, তুমি রেডি থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। আর তুমি আমার সঙ্গে চলে আসবে, ব্যাগপত্র গুছিয়ে রাখো, কেমন? না না, আমি এটা করতে পারবো না ঋষি। মাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আমি যদি এরকম ভাবে বিয়ে করি তাহলে মা কোনোদিন আমাদের মেনে নেবে না। উফ, তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের পর তোমার মা ঠিক মেনে যাবে। এই বলে ঋষি ফোন রেখে দেয়। তারপর ঋষি লুকিয়ে লুকিয়ে রেশমির বাড়ি যায়। রেশমিকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রেশমি আর ঋষি তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আমি আমার মাকে না বলেই বিয়ে করে ফেললাম। দেখো, তোমার মা তো বিয়ের জন্য রাজি হচ্ছিল না। যদি উনি থাকতো তাহলে আমাদের বিয়েটা হতো না। আর তাছাড়া এসব কথা এখন বাদ দাও। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কত ভালো দিন বলো তো। তারপর ঋষি আর রেশমি বিয়ের প্রথম খুব ভালোভাবেই কাটায়। এদিকে ঋষি তার স্বপ্ন পূরণ করে। রূপা দেবী যখন জানতে পারে রেশমি বিয়ে করে ফেলেছে, তখন সে আর কিছুই বলে না, কারণ তার আর কিছুই করার ছিল না। তাই সে চুপচাপ সবকিছুই মেনে নেয়। সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। সারেঙ্গা গ্রামে শিল্পা তার শাশুড়ি মা অনন্যা দেবী, তার শ্বশুর মশাই বিপ্লব বাবু এবং তার স্বামী সুরেশ ও তার দুই ছেলে মেয়ে রিঙ্কি ও রিঙ্কুকে নিয়ে বসবাস করত। সুরেশ একটা ছোটখাটো অফিসে কাজ করত। সেখান থেকে সে যা টাকা বেতন পেত তাই দিয়ে সে সংসার চালাতো। সুরেশের একটা ছোট্ট বোন ছিল। পাশের গ্রামে সুরেশের বোন সীমা নিজের পছন্দই বিয়ে করেছিল। সীমা খুব চালাক প্রকৃতির মেয়ে ছিল। সীমা যাকে বিয়ে করেছিল তারা অনেক ধনী। সীমা যখন কলেজে পড়তো তখন থেকেই সে সুদীপকে পছন্দ করত। সীমা শুধুমাত্র নিজে আরামে থাকার জন্য সুদীপকে বিয়ে করে। একদিন সীমা মনে মনে ভাবে, এত গরমে গ্রামের মানুষরা তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর আমি এখানে আরামে এসির হাওয়া খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল। সত্যি আমার থেকে আরামে মনে হচ্ছে আর কেউ নেই। শ্বশুর বাড়িতে সীমার খুব আরামেই দিন কাটছিল। এদিকে গ্রামের মানুষ এত গরমের কারণে খুবই কষ্টতে দিন কাটাচ্ছিল। এতটাই গরম পড়েছিল যে গ্রামের সব নদী নালার জল শুকিয়ে যাচ্ছিল। এমনই একদিন সুরেশ শিল্পাকে বলে, বাবারে বাবা, কি গরমই না পড়েছে। এবার তো মনে হচ্ছে আমি সত্যি সত্যি হার্ট ফেল করে ফেলবো। ওহ বাবারে, কি আর বলবো বলো তো। গরমে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর শুনলাম যে আরো গরম পড়বে। তাহলে তো সবার খুব কষ্ট হবে। বেশি গরম পড়লে আমাদের গ্রামের তো নদী নালা সব শুকিয়ে যাবে, আর এর থেকেও যদি বেশি গরম পড়ে তাহলে তো খাবার জলটাও বেঁচে থাকবে না। হ্যাঁ শিল্পা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে। এত গরমের কারণে গ্রামের সব মানুষ খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। গ্রামে কাউর বাড়িতে ফ্রিজ ছিল না, তাই সকলকে ওই রকম গরম জলই খেতে হতো। একদিন শিল্পা সুরেশকে বলে, বলছি শোনো না, আমি একবার সীমা দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। রিঙ্কি আর রিঙ্কিকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। দিদির সঙ্গে তো অনেক দিন হলো দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা করে আসি। ঠিক আছে, সাবধানে যেও তাহলে, কেমন? এই বলে শিল্পা রিঙ্কি আর রিঙ্কুকে নিয়ে সীমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শিল্পার বাড়ি থেকে বেশ কিছুটা দূর গেলেই তার ননদ সীমার বাড়ি, তাই সে রিঙ্কি আর রিঙ্কুকে নিয়ে হেঁটে হেঁটেই যেতে থাকে।
কিছুক্ষণের মধ্যেই শিল্পা তার ননদ সীমার বাড়িতে পৌঁছে যায়। সীমা বড়লোক বলে তার একটু বেশি অহংকার ছিল এবং সে একটু কিপটেও ছিল। শিল্পাকে দেখে সীমা বলে, আরে বৌদি যে, এসো ভিতরে এসো, কতদিন পর আমার বাড়িতে আসলে। রিঙ্কি, রিঙ্কু, কেমন আছো তোমরা? কি আর বলবো, এত গরমে বাইরে বার হতে ইচ্ছাই করে না, তাই আসা হয়নি। তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ পিসি, আমরা খুব ভালো আছি। সত্যি তোমাদের কতদিন পর দেখলাম, আমার তো খুব ভালো লাগলো। আচ্ছা, কথা তো হতেই থাকবে, বলো তোমরা কি খাবে? না না দিদি, আমরা এখন কিছু খাবো না। এতটা পথ আমরা হেঁটে হেঁটে এসেছি, হাঁপিয়ে গেছি। তুমি একটু জল খাওয়াও আমাদের। সীমা তার বৌদি শিল্পার কথা শুনে সে রান্নাঘরে যায়। ফ্রিজ থেকে জল এনে তার বৌদি এবং রিঙ্কি ও রিঙ্কুকে দেয়। ঠান্ডা জল খেয়ে শিল্পা বলে, বাহ, এত ঠান্ডা জল, প্রাণটা জুড়ে গেল। আমি তো কোনোদিন এত ঠান্ডা জল খাইনি। মা, জলটা খুব ভালো লাগছে। এত ঠান্ডা জল সত্যি খেতে খুব ভালো লাগছে। মা, আমাদের গ্রামে এরকম ঠান্ডা জল পাওয়া যায় না কেন? আমাদের তো গরম জল খেতে হয়। এরকম গরম জল খেতে আমাকে একদম ভালো লাগে না। এই জলটা খেতে খুব ভালো লাগছে। দিদি, তুমি এত গরমে এত ঠান্ডা জল কোথায় থেকে নিয়ে আসলে? এত গরমে মটকার জল তো গরম হয়ে যাচ্ছে, আর তুমি এত ঠান্ডা জল কোথায় পেলে? এটা মটকার জল নয়, এটা ফ্রিজের জল। ফ্রিজ? ওটা আবার কি? জল ঠান্ডা রাখার মেশিন? হ্যাঁ, জল ঠান্ডা রাখার মেশিন। এত গরমেও জল ঠান্ডা থাকবে। বৌদি, তুমি ফ্রিজ দেখবে? ঠিক আছে, চলো রান্নাঘরে চলো, আমি তোমাকে আমার ফ্রিজটা দেখাবো। এই বলে সীমা তার বৌদি শিল্পাকে ফ্রিজ দেখাবার জন্য রান্নাঘরে নিয়ে যায়। ফ্রিজ দেখে শিল্পা বলে, বাহ, এটা তো খুব সুন্দর জিনিস। তাহলে আমিও তোমার দাদাকে বলবো একটা ফ্রিজ কিনে নেবার কথা। তাহলে আমরাও রোজ ঠান্ডা জল খেতে পারবো। কি, তোমরা ফ্রিজ নেবে? তোমাদের অত টাকা আছে? এই ফ্রিজের দাম কত জানো? এই ফ্রিজটার দাম হলো পুরো 25,000 টাকা। কি, 25,000 টাকা? এটা তো অনেক দাম। হ্যাঁ, তাই জন্যই তো বলছি ফ্রিজ তোমরা কিনতে পারবে না, এগুলো অনেক দাম। সীমার কথাতে শিল্পা খুব খারাপ লাগে, কিন্তু সে জানতো তার ননদ ঠিকই কথা বলেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে শিল্পা সুরেশকে বলে, সুরেশ, তুমি জানো দিদির বাড়িতে ফ্রিজ আছে। ফ্রিজে জল রাখলে খুব ঠান্ডা থাকে। আমরা তো এত গরমে এরকম গরম জল খাচ্ছি, কিন্তু আমাদের যদি একটা ফ্রিজ থাকতো তাহলে আমরাও রোজ রোজ ঠান্ডা জল খেতাম। বৌমা, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই। সুরেশ যা টাকা আনে সেটা তো সব সংসারেই চলে যায়। কিন্তু বৌমা, ভুল কিছুই বলছো না। এত গরমে তো মটকা জলও গরম হয়ে যাচ্ছে। যদি একটা ফ্রিজ থাকতো তাহলে আমরাও রোজ রোজ ঠান্ডা জল খেতে পারতাম, তাই আর কি। আমার কাছে যদি বেশি টাকা থাকতো তাহলে আমিও একটা ফ্রিজ কিনে নিতাম, কিন্তু আমার কাছে যে ফ্রিজ কেনার মতো টাকাই নেই। সুরেশের মুখে একথা শুনে শিল্পার মন খারাপ হয়ে যায়, কিন্তু তার কিছুই বলার ছিল না। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন শিল্পার মেয়ে রিঙ্কির খুব শরীর অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে ডাক্তারবাবু আসে আর তাকে চেক আপ করার পর বলে, এ তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছে। আপনারা কপালে জলপট্টি দিয়ে রাখুন, একদম ঠান্ডা জল দেবেন। জ্বর খুব বেশি রয়েছে। আমি ওকে বেশি ওষুধ দিচ্ছি না, কারণ ওর বয়সটা খুবই কম, তাই জলপট্টিটা দেওয়াই ঠিক হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তখন শিল্পা সুরেশকে বলে, এত গরমে আমরা এখন ঠান্ডা জল কোথায় পাবো? কোথায় থেকে নিয়ে আসবো? শিল্পা, আমি বলি কি, তুমি একবার সীমার কাছে যাও, সীমার থেকে না এক বোতল ঠান্ডা জল নিয়ে আসো। শিল্পা সুরেশের কথা মতো সীমার কাছ থেকে ঠান্ডা জল চাইতে যায়। শিল্পাকে দেখে সীমা বলে, বৌদি, কি ব্যাপার, তুমি এইখানে? কিছু দরকার পড়লো নাকি? সীমা দিদি, কি আর করব বলো, তোমার কাছে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। রিঙ্কির শরীর খুবই অসুস্থ, ওর খুব জ্বর উঠেছে, তাই ডাক্তারবাবু বলে গেছে ঠান্ডা জলের পট্টি দিতে। আর তুমি তো জানো গ্রামে ঠান্ডা জল পাওয়া খুবই মুশকিল ব্যাপার, তাই আমি তোমার কাছে ঠান্ডা জল চাইতে এসেছি। মেয়ের অসুস্থতার নাটক করে
আমার কাছ থেকে ঠান্ডা জল নিতে এসেছে। আমি কোনোদিনও একে ঠান্ডা জল দেব না। কি বলি বলো তো, আমার ফ্রিজে আর একটাও ঠান্ডা জলের বোতল নেই। সব জল শেষ হয়ে গেছে। এখন জল ঠান্ডা হতে তো অনেক টাইম লাগবে। কি, সব ঠান্ডা জল শেষ হয়ে গেছে? যা, এখন আমার মেয়েটার কি যে হবে কি জানি। সীমার কথা শুনে শিল্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শিল্পা চলে যাবার পর সীমার স্বামী সন্দীপ বলে, সীমা, তুমি তোমার বৌদিকে মিথ্যা কথা বললে কেন? ফ্রিজে তো জল রয়েছে, তবুও তুমি মিথ্যা কথা বললে। চুপ করো তুমি। আজ যদি আমি বৌদিকে জল দিয়ে দিতাম তাহলে বৌদি রোজ রোজ আমার কাছে ঠান্ডা জল চাইতে আসতো। আর তাছাড়া আমি জানি বৌদি মিথ্যে কথা বলছিল। কারোর শরীর খারাপ হয়নি। রিঙ্কির শরীর খারাপের নাম করে আমার কাছে ঠান্ডা জল চাইতে এসেছিল। এইরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। এদিকে শিল্পার মেয়ে রিঙ্কির শরীরের অবস্থা ঠিক হচ্ছিল না। আস্তে আস্তে গ্রামের সকলেই জানতে পারে যে পাশের গ্রামে সীমার বাড়িতে ফ্রিজ রয়েছে। গ্রামের কিছু মানুষ মিলে সীমার কাছে ঠান্ডা জলের জন্য যায়, কিন্তু সীমা সকলকেই যাই হোক না যাই হোক অজুহাত দেখায়। আমরাও শুনলাম আপনাদের বাড়িতে ফ্রিজ রয়েছে, আমরা কি একটু ঠান্ডা জল পেতে পারি? দাদা, আমি তো আপনাকে ঠান্ডা জল খেতে দিতাম, কিন্তু দেখুন না কারেন্টটাই চলে গেল। কারেন্ট নেই এখন, জল কিরকম ভাবে ঠান্ডা হবে বলুন? সীমা এতটাই কিপটে ছিল যে সে কাউকে সাহায্য করত না। এমনই একদিন গ্রামে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির কারণে গ্রামের সকলের কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাবার কারণে সীমার এসি ফ্রিজ কিছুই কাজ করছিল না। গরমে সীমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বাপ রে বাপ, এত গরমে আমি আর পাচ্ছি না গরম সহ্য করতে। এত গরমে এসির হাওয়াটাও খেতে পারছি না, আর ফ্রিজে ঠান্ডা জলও খেতে পারছি না। এই কারেন্টটা যে কখন আসবে কি জানি। হ্যাঁ সীমা, বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? যতক্ষণ কারেন্টটা না আসে ততক্ষণ এরকম গরমটাই কাটাতে হবে। তুমি তো জানো আমি একটুও গরম সহ্য করতে পারি না। এই বলেই সীমা মাথা ঘুরে পড়ে যায়। সীমা, সীমা, কি হলো তোমার? ওঠো, চোখ খোলো। সন্দীপ তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে ফোন করে। আর কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু সন্দীপের বাড়িতে চলে আসে। ডাক্তারবাবু সীমাকে চেক আপ করার পর বলে, ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র এত গরমের কারণে এরকম অবস্থা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হুঁশ চলে আসবে, আপনারা চিন্তা করবেন না। এই বলে ডাক্তারবাবু সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামে শিল্পার মেয়ে রিঙ্কিকে চেক আপ করতে যায়। রিঙ্কির অবস্থা এখন পুরোপুরি সুস্থ হচ্ছে না। রিঙ্কির কপালে ঠান্ডা জল পড়তে দিতে এখন এতটাই গরম পড়েছে যে দিনের পর দিন সকলেই শরীর অসুস্থ হয়ে পড়ছে। ওই পাশের গ্রামেই একটা পেশেন্ট ডেকে আসলাম, ওনার নাম সীমা। গরমের কারণে উনি অজ্ঞান হয়ে পড়েছেন। সীমার নাম শুনে শিল্পা তাড়াতাড়ি করে সীমাকে দেখার জন্য তার বাড়িতে চলে যায়। শিল্পাকে দেখে সীমা বলে, আমি তো মাত্র এই একদিন গরমেই রয়েছি, তাতেই আমার এইরকম অবস্থা, কিন্তু তোমরা আর গ্রামের লোকেরা এত গরমে কি করে রয়েছো আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি আমি খুব বড় ভুল করেছি। সামান্য একটুখানি ঠান্ডা জলও কাউকে দিইনি। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই রকম ভাবেই সীমা তার নিজের ভুল বুঝতে পারে। ভুলটা বুঝতে পেরে সে শিল্পার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেদিনের পর থেকে সে গ্রামের লোককে তার ফ্রিজ থেকে ঠান্ডা জল দিত এবং সে তার বৌদি সীমাকেও ঠান্ডা জল দিয়েছিল। তাতে রিঙ্কির শরীর একদম সুস্থ হয়ে উঠেছিল। এই রকম ভাবে তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।